গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো, তাই তো? তাহলে এসো আজকের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাসটা করব সেটা তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড চ্যাপ্টার, যার নাম ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, অর্থাৎ প্রিমিটিভ পিপল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। প্রিমিটিভ পিপল মানে কিন্তু আদিম মানুষদের বলা হচ্ছে, আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে তো আমরা জানি ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়, তাই তো? কিন্তু আজকে এই টপিকটা সিলেক্ট করার পেছনে একটা ছোট গল্প আছে। আমি যখন আজকে রাস্তা দিয়ে আসছিলাম আর ভাবছিলাম যে তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করা যায়, সেই সময় আমি রাস্তায় সিগনালে দেখলাম যে দু তিনটে ছোট ছোট বাচ্চা বাঁদরের খেলা দেখাচ্ছে। ব্যাস অমনি আমি আমার টপিক পেয়ে গেলাম। আমি ভাবলাম তাহলে চলো আজকে তোমাদেরকে জানিয়ে দেওয়া যাক বাঁদরের সাথে মানুষের সম্পর্ক কি। শুনে একটু অবাক লাগছে যে আদিম মানুষ সম্পর্কে ক্লাস করতে যাচ্ছি আর বাঁদরের সাথে মানুষের সম্পর্ক কথা বলছি, ঠিক মেলানো যাচ্ছে না, তাই না? তাহলে এসো আজকের ক্লাসে আমরা দেখে নিই এই বাঁদরের সাথে মানুষের সম্পর্কই বা কিরকম ছিল, আর আদিম মানুষ বলতেই বা আমরা কাদেরকে বুঝি। তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবী কত বছরের পুরনো? কাছাকাছি হচ্ছে, কিন্তু অ্যাকিউরেটটা বলতে পারছো না। 500 কোটি বছর আগেকার পৃথিবী আমাদের। আর তার মধ্যে প্রাণের অস্তিত্ব কত বছর আগে দেখা যায় জানো? 125 কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব দেখা যায়। আর মানুষের অস্তিত্ব কিন্তু মোটামুটি ওই সময়টাই ঘটেছিল। কিন্তু তোমাদের কি মনে হয় যে 125 কোটি বছর আগে মানুষদের যেরকম দেখতে ছিল আর আধুনিক মানুষ হিসাবে আমাদের এখন যেরকম দেখতে, তাদের মধ্যে সব মিল আছে বা একই রকম দেখতে আমরা? মোটেই না। 125 কোটি বছর আগে মানুষরা যেরকম ছিল, অর্থাৎ আদিম মানুষ যাদের কথা আমরা পড়ব, তারাই কিন্তু এই সুদীর্ঘ কাল ধরে বিবর্তিত হতে হতে এই আধুনিক মানুষের রূপ পেয়েছে। এবং এই রূপটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়নি। এর জন্য কিন্তু সেই আদিম মানুষের অনেক শারীরিক এবং গঠনগত পরিবর্তন ঘটে গেছে। আর সব থেকে পরিবর্তন যে অংশটার উপর ঘটেছে সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক। আর এই মানুষের মস্তিষ্ক বা যাকে আমরা বলি হিউম্যান ব্রেন, এর বিবর্তনের গল্প আমরা জানবো এই ক্লাসে। আর মানুষের এই হিউম্যান ব্রেন বলো বা হিউম্যান স্ট্রাকচার বলো যে এতদিন ধরে বিবর্তিত হচ্ছে বা এখনো ঘটে চলেছে, তার নেপথ্যে মূল অনুপ্রেরণা বা বলা যেতে পারে মূল অনুঘটক হিসাবে কে কাজ করেছে বলো তো? ঠিক, পরিবেশ। কারণ মানুষ ওই সুদীর্ঘ কাল ধরে পরিবেশের সাথে বা বলা যায় প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে চলতে চলতে তার শারীরিক এবং তার মানসিক পরিবর্তনের মুখোমুখি হয়েছে। এবং এই পরিবেশের সাথেই কিন্তু মানুষ আস্তে আস্তে সহাবস্থান করে নিজেদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে শিখেছে। তাহলে চলো মানুষের সভ্যতা তো আমরা পরে দেখব, তার আগে আমরা দেখে নিই এই আদিম মানুষের কথা। আদিম মানুষের উৎস বা এদের অরিজিন কোথায় ছিল বলতো? ছিল হচ্ছে এখনকার পৃথিবীর যেটাকে আমরা আফ্রিকা মহাদেশ হিসাবে চিনি, এই আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে। মানে মানুষের প্রথম অস্তিত্ব পাওয়া যায় এই অঞ্চলগুলোতে। আর এই অঞ্চলগুলো কিন্তু খুব গভীর এবং ঘন জঙ্গলে ঢাকা ছিল, এবং সেই জন্যই কিন্তু মানুষ আগে মানুষের মতো ছিল না, মানুষ আগে ছিল বানরের মতো। আর তোমরা কি এই ব্যাপারটা লক্ষ্য করছো? এই ম্যাপ বা এই গ্লোবের মধ্যে আফ্রিকার অবস্থানটা মোটামুটি ভাবে মাঝখানে, এবং এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক কারণ ছিল মানুষের পরের দিকে এখান থেকে ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে। এই গল্পগুলো আমরা আস্তে আস্তে জানবো। তার আগে চলো দেখে নিই আমরা এই আদিম মানুষের যে মস্তিষ্কের কথা বললাম, সেই মস্তিষ্কের উপর ভিত্তি করে কিভাবে মানুষের প্রজাতিগুলোকে ভাগ করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে আইডেন্টিফাই করা গেছে।
আমি যে একটু আগে বললাম না যে আফ্রিকার দেশে বিশেষ করে পূর্ব কেনিয়া অঞ্চলেই কিন্তু এই আদিম মানুষের প্রথম অস্তিত্ব দেখা যায়। আর সেই অঞ্চল আগে কিন্তু ঘন জঙ্গলে ঢাকা ছিল। ঘন জঙ্গল এতটাই ছিল যে মাটিতে সেরকম ভাবে কিন্তু পা দিয়ে বা হেঁটে চলাফেরা করতে কেউ পারতো না। সেই জন্য তারা গাছে ঝুলে ঝুলে এই ডাল থেকে ওই ডালে দিয়ে দিয়ে যাতায়াত করতো আর গাছেরই ফলমূল পেরে পেরে খেত। কিন্তু এটা নিয়ে পরের দিকে অনেক সমস্যা দেখা যায়। প্রথমেই বললাম যে পরিবেশই কিন্তু মানুষকে আরো সভ্যতার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, আর পরিবেশই কিন্তু মানুষের সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এই পরিবেশগত কারণই কিন্তু নরবানর বা এপকে আধুনিক মানুষে পরিণত করেছে। এই নরবানর কারা ছিল জানো? যাদেরকে আমরা দেখি এই গরিলা বা শিম্পাঞ্জি বা ওরাংওটাং এই হিসাবে, মানে এই নরবানর যাদেরকে বলা হচ্ছে, নরবানর থেকেই কিন্তু দুটো গ্রুপ পরের দিকে ডিভাইড হয়ে যায়। একদল বানরি থেকে যায়, আরেক দল কিন্তু নরর দিকে এগিয়ে যায়। মানে এই নররাই পরের দিকে আধুনিক মানুষে রূপান্তরিত হয়ে যায়। এটা কিন্তু একদিনে ঘটেনি, এটা ঘটতে কিন্তু অনেক লক্ষ বছর সময় লেগে গেছিল। এটা কিন্তু মানুষের বিবর্তনের খুব গুরুত্বপূর্ণ একটা ছবি, যেখানে আমরা বুঝতে পারছি এই নরবানর বা এপ যাদেরকে বলা হচ্ছে তারা কি করে আস্তে আস্তে এই উন্নত মানুষে পরিণত হচ্ছে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এই যাদের চেহারার সাথে এখনকার শিম্পাঞ্জি বা ওরাংওটাংদের চেহারার মিল রয়েছে, তাদের থেকে কি করে আস্তে আস্তে এই মানুষের এখনকার দিনের চেহারার রূপ পাচ্ছে। মানে যে দলটা বানর থেকে গেছিল তারা এখনো শিম্পাঞ্জি বা ওরাংওটাঙ্গি হয়ে আছে, আর যে দলটা এই নর হয়ে গেছিল সেই নর দলটাই কিন্তু আধুনিক মানুষে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই ছবিটাই আমাদের বারবার দেখতে হবে মানুষের প্রজাতিটাকে বোঝার জন্য। তো তোমরা যখন মানুষের প্রজাতির এই স্টেপগুলো পড়বে তখন কিন্তু এই ছবিটাই দেখে দেখে খুব ভালো করে পড়বে। এবার আসছে মানুষের পরিবারের কথা। মানুষের পরিবার বা হোমিনিড। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছো যে পৃথিবী যখন প্রথম দিকে ছিল তখন পৃথিবীটা এরকম ছিল না, জ্বলন্ত একটা গ্যাসীয় পিণ্ড ছিল আর যেটা ভীষণ গরম ছিল। আস্তে আস্তে সেটার উপরিভাগ তরল হতে ঠান্ডা হতে শুরু করে, সেখান থেকে আস্তে আস্তে ভূখণ্ড, সাগর, উপমহাদেশ, মহাদেশ, উপসাগর এইগুলো তৈরি হয়, তাই তো? কিন্তু পৃথিবী তৈরি হয়ে যাবার পরেও পৃথিবীর মধ্যে আবহাওয়ার কিন্তু অনেক পরিবর্তন ঘটে, আর যে পরিবর্তনের সাথে এই নরবানররা মানিয়ে নিতে না পারার জন্যই তাদের মধ্যে কিছু বিবর্তনের চিহ্ন প্রকাশ পায়। যেমন আমি আগে বললাম না যে তারা জঙ্গলে থাকতো, গাছে ঝুলে ঝুলে ফলমূল খেয়ে বেড়াতো। তো তখনই যখন পৃথিবীতে এরকম আবহাওয়াগত পরিবর্তন এলো তখন আর গাছে সেরকম ভাবে ফলমূল পাওয়া যাচ্ছিল না। তখন একটা স্টেজ চলে আসে যেটাকে বলা হয় হিম যুগ। সেই যুগে কিন্তু পৃথিবীর অনেকাংশই বরফে ঢেকে গেছিল, আর সেই জন্যই ওই একদল বানর বাধ্য হয় মাটিতে নেমে এসে খাবার খোঁজা শুরু করে। এবং এই খাবার খুঁজতে খুঁজতেই তারা কিন্তু একা তো নিশ্চয়ই নামেনি, তারা এই গ্রুপে ভাগ হয়ে যায়। তো এইভাবে দলবদ্ধ হয়ে থাকার কনসেপ্ট তখন থেকেই শুরু হয়ে যায়, যেটাকেই বলা হচ্ছে একদম আদিম মানবের পরিবার বা হোমিনিড। এবং যে কথাটা আমি বললাম, ওই নরবানররা একটা গ্রুপ গাছেই থেকে গেছিল, আর যে গ্রুপটা মাটিতে নেমে আসতে পেরেছিল সেই গ্রুপটাই কিন্তু পরের দিকে বিবর্তিত হতে হতে আধুনিক মানুষে পরিণত হয়ে যায়। আর আমি যে ছবিটা দেখিয়ে প্রথমে বললাম না যে আফ্রিকা থেকে সব দলগুলো ভাগ হয়ে গেছিল, এই আফ্রিকা থেকে পূর্ব দিক থেকে সমস্ত দেশে দেশে তারা ছড়িয়ে পড়েছিল। মানে যদি 5 জন ওই গাছ থেকে নেমে আসে তাহলে হয়তো কয়েক লক্ষ বছরের মধ্যে ওরা 100 জনে পরিণত হয়েছিল।
কারণ খুব তাড়াতাড়ি তাদের মধ্যে গ্রোথ হতো না, তারা অনেকেই অনাহারে বা পশু শিকার করতে গিয়ে মারা পড়তো। তো সেই জন্য আমি সংখ্যাটাকে ছোটই রেখেছি। আর এই 100 জনই এই ধরো 20 জন করে দলবদ্ধ হয়ে বিভিন্ন দেশে খাবারের সন্ধানে হোক বা নিজেদের জীবন ধারণের জন্য হোক ছড়িয়ে যেতে থাকে, এবং এরাই আস্তে আস্তে যে যে অঞ্চলে যেতে থাকে সেই অঞ্চলে সভ্যতা তৈরি করতে শুরু করে। তো প্রথমে আমরা যে প্রজাতিটার কথা বলবো বা যে মানব গোষ্ঠীটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এই নামটা একটু কঠিন হলেও তোমাদের কিন্তু ইংলিশটা খুব ভালো করে মনে রাখতে হবে, পারলে লিখে লিখে এটাকে মুখস্থ করবে। এদেরকে কি বলা হচ্ছে? এপ থেকে মানুষ। আবার আমরা ওই ছবিটায় ফিরে যাই। এই যে স্টেজগুলোকে আমরা চলো নাম দিয়ে দিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। স্টেজ 1, 2, 3, 4, 5। তো এদেরকে বলা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। এদের ছবিটা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের পয়েন্টস গুলো দুলে দুলে মুখস্থ করতে হবে না, তোমরা খুব ভালোভাবে মাথায় বসিয়ে নিতে পারবে। দেখেই এদের বোঝা যাচ্ছে কি বলতো, এরা পায়ে আর হাতে দুটো অঙ্গের ওপরই ভর দিয়ে হাঁটতো, মানে হাতকেও তারা তখন হাঁটার কাজেই ব্যবহার করত, তাই তো? আর কি বৈশিষ্ট্য দেখি চলো। আচ্ছা, প্রথমেই এদের দেখা যাচ্ছে কোন সময়তে, 40 লক্ষ বছর আগে থেকে 30 লক্ষ। আমি আগে বলেছিলাম না খ্রিস্টপূর্বাব্দ আস্তে আস্তে কমতে থাকে, মানে 500 কোটি বছর থেকে যদি পৃথিবী অস্তিত্ব কাউন্ট করা হয় তাহলে এদের অস্তিত্ব দেখা যাচ্ছে 40 লক্ষ, কমতে থাকছে 30 লক্ষ। কারণ এটা কোন দিকে আসবে? এটা কমতে কমতে জিরোর দিকে আসবে, তাই তো? আচ্ছা, দু পায়ে ভর দিয়ে তারা কোনো রকমে দাঁড়াতে পারতো। এই ছবিটা দেখেও দেখা যাচ্ছে, দেখো কোনো রকমে দাঁড়িয়ে আছে। এই ছবিটা অতটা ভালো করে বোঝানো যাচ্ছে না যে কোনো রকমে দাঁড়াতে পারছে, মানে মোটামুটি একটা পায়ের ব্যালেন্স আসছে এরকম একটা। আচ্ছা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এরা শক্ত বাদাম বা শুকনো ফল জাতীয় চিবিয়ে খেত, সেই জন্য এদের মুখমণ্ডলে চোয়ালটা খুব বেশি ব্যবহার করা হতো। তাই জন্য দেখো চোয়ালটা একটু বেশি ভারী আর একটু বেশি শক্ত বা সুদৃঢ়। এবং তারা যেহেতু মানে খুব শক্ত শক্ত ফল খেত বা কাঁচা মাংস চিবিয়ে খেত, সেই জন্য তাদের কিন্তু চোয়ালের একটু বেশি ব্যবহার করতে হতো। আর এরা পাথর ছুঁড়তে চেষ্টা করত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা মনে রাখবে। মানুষ হচ্ছে একমাত্র প্রজাতি যারা হাতের 5টা আঙুলকে মুঠো করে গ্রিপ করতে পারে, কারণ বাকি প্রাণীরা কিন্তু এই বুড়ো আঙুলটাকে এতটা করে বেন্ড করতে পারে না, সেই জন্য তারা কিন্তু এইভাবে কোনো জিনিস ধরতে পারে না। আর মানুষ এই বুড়ো আঙুলটাকে বেন্ড করে কোনো জিনিস ধরতে পারে বলেই মানুষের হাত কিন্তু অন্য কাজে মানুষ ব্যবহার করতে পারে। আমরা যদি কুকুর বিড়াল দেখি, তাদের কি দেখি? 4 পায়ে তারা হাঁটে। তাদের কি যদি সোজা করে দাঁড় করিয়ে দাও, ওপরের দুটো যে পা, সেটা দিয়ে কি তারা হাতের মতো কাজ করতে পারবে? পারবে না। মানুষের গঠনগত পার্থক্যটা ঠিক এখান থেকেই তৈরি হয় অন্যান্য প্রজাতিদের থেকে। এবং তারা কিন্তু এই যে পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানো বা হাঁটা শুরু করলো, তারপরেই তারা বুঝতে পারলো যে হাত দুটোকে কিন্তু, বা ওপরে যে বাকি অংশ দুটো আছে, হাত দুটোকে কিন্তু তারা আলাদাভাবে বা আলাদা কাজে ব্যবহার করতে পারে, এবং যেই কাজে তারা খুব মানে সুবিধাও পেল। তো সেই কাজটাই প্রথম থেকে তারা প্রচেষ্টা করতে শুরু করলো। প্রথমে তারা পাথর বা গ্রিপে কিছু এনে সেগুলোকে ছুঁড়ে মারতো বা দূরে সেগুলোকে ফেলার চেষ্টা করতো। সেকেন্ড কি আসছে? সেকেন্ড আসছে হোমো হাবিলিস, বা যাদেরকে বলা হচ্ছে দক্ষ মানুষ। এদের সময়টা কোনটা? এদের হচ্ছে 26 লক্ষ বছর আগে 17 লক্ষ বছর। তোমরা সময়ের এই গ্যাপ গুলোকে খুব ভালো করে লক্ষ্য করবে। লক্ষ বছর মানে কিন্তু খুব কম একটা সময় না। আগেরটাও দেখলাম 30 থেকে 40, প্রায় 10 লক্ষ বছরের কাছাকাছি। মানে বিবর্তন কিন্তু মানুষের একদিনেই ঘটে যায়নি, যেটা আমি বারবার বলছি। আমাদের এটা পড়তে বা শুনতে খুব সোজা মনে হলেও তাদের এই কাজগুলো আয়ত্ত করতে কিন্তু অনেক সময় লেগে গেছিল। এবং তারা তো দলবদ্ধ হয়ে থাকতোই, এবং এই থাকার পেছনে একটা কারণও ছিল, তারা কাঁচা মাংস খেত। এটা কেন গুরুত্বপূর্ণ বলো তো? খুব স্বাভাবিকভাবে তাদের তো আর কেউ থালার মধ্যে কাঁচা মাংস সাজিয়ে দেবে না, তাদেরকে সেটা কি করতে হবে?
শিকার করতে হবে। আমি আগেই বললাম যে যে অঞ্চলে তারা থাকতো সেই অঞ্চলগুলো একদম ঘন জঙ্গলে ঢাকা ছিল। তো তারা তো একা থাকতো না, আরো হিংস্র অনেক জন্তু জানোয়ার এরাও থাকতো। এবং মানুষের বল বা দৈহিক শক্তি কিন্তু ওই সমস্ত হিংস্র বড় বড় জন্তুদের থেকে অনেকটাই কম ছিল। এবং সেই জন্যই তারা যদি পশু শিকার করতে যেত, তাদের একজন গেলে কিন্তু হবে না, সহজেই তাকে পশুর মেরে খেয়ে নেবে। তো তারা সেই জন্য একটা দল করে বা গোষ্ঠীবদ্ধভাবে সেই বড় বড় পশুগুলোকে শিকার করতে যেত। এবং এইভাবেই তাদের মধ্যে একসাথে থাকার একটা মানসিকতা আস্তে আস্তে গ্রো করা শুরু করে। এবং তারা দেখলো যে কাঁচা মাংস তারা পেতেই পারে, মানে ফলমূলের ওপর আর অতটা নির্ভর করতে হচ্ছে না। যেখানে ফলমূল পাওয়া যাবে না, তারা শিকার করেও সেখান থেকে খাবারটা পেয়ে যেতে পারে। তো এই মানসিকতাটাও তাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করছে। এবং যে পাথরকে গ্রিপ করে ছোঁড়ার কাজটা এর আগের প্রজাতি শুরু করেছিল, এই মানব গোষ্ঠীটা সেই কাজটাকে আরো এগিয়ে নিয়ে গেল। মানে দেখো কিভাবে সভ্যতা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তারা এবার পাথরকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করলো। তারা বুঝতে পারলো তারা যে পাথর ছুঁড়তো সেই কাজটাকে যদি আরেকটু ভালোভাবে করতে পারে, তাহলে পাথর ছুঁড়ে কিন্তু অনায়াসে একটা প্রাণীকে মেরে যেতে পারে। পাথর খুব বড় বড় ভারী ভারী হয়, সেগুলো যদি কোনো প্রাণীর মাথায় মারা হয় তাহলে কিন্তু মাথাটা থেঁতলে যেতে পারে। তো সেই জন্য তারা পাথরের ভারী ভারী অস্ত্র বানিয়ে, অস্ত্র তো সেরকম ভাবে নয়, খুব ভোঁতা এবং খুব বড় বড় স্ট্রাকচার পাথরের, সেগুলোকেই ছুঁড়ে ছুঁড়ে মেরে তারা সেভাবে প্রথম দিকে শিকারের কাজ করত। এবং পরের দিকে পাথরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার কনসেপ্টটা তারা কিন্তু এখান থেকে শেখে। এবং আস্তে আস্তে পাথরের হাতিয়ারগুলোকেও কিন্তু তারা আরো বলা যেতে পারে মডিফাই করতে শুরু করে। এরপরে যে প্রজাতিটার কথা বলা হচ্ছে তারা হচ্ছে হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানব। মানে দেখো আবার আগের ছবিটা দেখি, এই যে স্টেজ 3-তে আমরা চলে এসেছি। এখানে যে ঝুঁকে হাঁটার প্রবণতা সেটা কিন্তু কমে যাচ্ছে, আর ধীরে ধীরে মানুষের যে মেরুদণ্ড সেই স্ট্রাকচারটাও কিন্তু ডেভেলপ করছে। কারণ মেরুদণ্ড যদি সোজা না হয় তাহলে তো মানুষ সোজাভাবে দাঁড়াতে পারবে না। মানে সাপের মেরুদণ্ড নেই বলেই কিন্তু সাপ অনায়াসে এঁকে বেঁকে যেতে পারে। তো মানুষের বডি স্ট্রাকচারটা সমান এবং সোজা তার মেরুদণ্ড থাকার জন্য। তো এই মানুষের যে কঙ্কাল স্ট্রাকচারটা বা মানুষের বোন ফরমেশনটাও কিন্তু এবার আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে। একটা কথা কি তোমরা বুঝতে পারছো, মানুষ শুধু বিবর্তিতই হচ্ছে না, তার সাথে সাথে মানুষের চেহারা, মানুষের ধারণা বা চিন্তা ভাবনা করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং মানুষ বুঝতে পারছে যে মানুষকে যদি বেঁচে থাকতে হয় তাহলে কখনো কখনো প্রকৃতির সাথে লড়াই করে এবং কখনো কখনো প্রকৃতির সাথে সহাবস্থান করেই কিন্তু তাদেরকে এগিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং সেই জন্য তারা যেমন জন্তু জানোয়ারদের মারার কাজও করছে, তেমন কিন্তু পরের দিকে আমরা দেখবো যে জন্তু জানোয়ারদের তারা কিন্তু পোষ মানানো শুরু করছে। এবং পুরোটাই করছে একমাত্র নিজেদের টিকিয়ে রাখার চেষ্টায়। হোমো ইরেক্টাস 20 লক্ষ থেকে 3 লক্ষ 50 বছর আগে। তোমাদের যদি সালগুলো মনে রাখতে খুব অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এটাকে চার্ট বানিয়েও পড়তে পারো। যে একটা চার্ট করলে যেখানে মানুষগুলোর কথা উল্লেখ করে প্রজাতিগুলোকে লিখে তার পাশাপাশি সময়কালটা লিখে নেবে। এবং তোমাদের যদি মনে হয় যে বৈশিষ্ট্যগুলো একটা সেন্টেন্সে লেখা দরকার, সেটাও কিন্তু লিখে নিতে পারো তোমাদের মনে রাখার সুবিধাতে। এই সময়কার মানুষরা কি করলো, 2 পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো এবং দলবদ্ধভাবে গুহাতে থাকতো। মানে মানুষ তো সেই কোন প্রজন্মে গাছ থেকে নেমে এসেছে, তারপর খোলা জঙ্গলে এইভাবেই থাকতো। কিন্তু এরপর বুঝতে পারলো যে যদি প্রচন্ড বৃষ্টি হয় বা প্রচন্ড শীত পড়ে তখন তাদের একটা কি বলবো থাকার আশ্রয় দরকার। সেই আশ্রয়টাই কিন্তু তারা খুঁজে পেয়েছিল প্রথমে বিভিন্ন প্রাকৃতিক গুহাতে। কারণ গুহায় থাকা হলে কি হবে, তারা জঙ্গলের মধ্যেই থাকতে পারবে, আর গুহা থেকে বেরিয়েও যেমন তারা শিকার করতে পারবে বা গুহাতে বসে সেই শিকারটাকে রেখে দেওয়া বা খাওয়া দাওয়া করা বা হাতিয়ারগুলোকে রাখা, এই কাজগুলো তারা করতে পারবে। মানে মানুষ আস্তে আস্তে একটা সভ্যতা বা একটা পরিবার বানানোর দিকে এগিয়ে চলল। আচ্ছা, এই সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আগুনের ব্যবহার। এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক পদক্ষেপ। কারণ আগুনের ব্যবহার করা এটা কিন্তু একটা বলা যেতে পারে সূচক হয়ে দাঁড়িয়েছিল।
এবং এর পরেই কিন্তু যে সভ্যতার দিকে এগিয়ে যাওয়া যায় বা মানুষ যে টিকে থাকতে পারে এই অস্তিত্বটার আভাস তারা পেয়েছিল। এবং এই আগুনের ব্যবহার বা পরের দিকে আমরা দেখো চাকার ব্যবহার, এই দুটো কিন্তু একদম প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আবিষ্কার। তো আগুনের ব্যবহার তারা শেখে এবং এই সময় স্তর কাটা পাথরের হাতিয়ার বা হাত কুঠার, যেটাকে বলা হয় হ্যান্ড এক্স, এই হ্যান্ড এক্স ব্যবহার করতে শেখে। মানে তোমরাই চিন্তা করে দেখো, যে গোষ্ঠীটা পাথর ছোঁড়া দিয়ে কাজ করা শুরু করেছিল, পরের দিকে তারাই ভারী ভারী পাথর ছুঁড়তো, সেগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করতো, এবং পরের দিকে তারাই সেই পাথরগুলোকেই মডিফাই করে নিজেদের মতো একটা হাতিয়ার তৈরি করে নিত। এবং হাতিয়ারগুলোকে এখনকার দিনে চিহ্নিত করা যাচ্ছে হাত কুঠার হিসাবে। মানে হাতিয়ার তৈরি করার কনসেপ্ট তারা কিন্তু প্রথম থেকেই পেয়ে আসছে প্রকৃতি থেকে। এবার আসি আমরা জীবাশ্মর কথায়। জীবাশ্ম কথাটা কি তোমরা কোথাও আগে শুনেছ? ভূগোলে শুনেছ নিশ্চয়ই। চলো আমি আরেকবার বলে দিই। জীবাশ্ম কথাটা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় ফসিল। কি কি শব্দ? জীব মানে তো আমরা জানি প্রাণী, আর এই অশ্ব মানে হচ্ছে পাথর। মানে প্রাণীতে পাথর পাওয়া যায় বা পাথরে প্রাণী পাওয়া যায় সেরকম কিছু কি না। আমি তোমাদের এই ক্লাসে বললাম, মনে আছে, যে পৃথিবী যখন তৈরি হচ্ছে তখন পৃথিবীর মধ্যে আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তনের জন্য মানুষও খাপ খাইয়ে নিতে শুরু করছে পরিবেশের সাথে। তো সেই রকমই ঘটনা ঘটছে পৃথিবীতে। দুটো যুগ আসছে, একটাকে বলা হচ্ছে উষ্ণ যুগ, আর একটাকে বলা হচ্ছে হিম যুগ। উষ্ণ যুগ মানে কি? যখন পৃথিবী প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মানে আগ্নেয়গিরি থেকে যেমন গরম একটা লাভা বেরোয় সেই রকম উত্তপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ। আর হিম যুগটা কি হচ্ছে? ঠিক তার উল্টো, মানে পৃথিবী যখন পুরোটাই বরফের আস্তরণে ঢাকা পড়ে যাচ্ছে। না এখন যেমন আমরা সুমেরু বা কুমারী তো দেখি না, পুরো দেশটাই বরফে ঢাকা, ঠিক সেই রকম পুরো পৃথিবীটাই ভাবো বরফের আস্তরণে ঢাকা পড়ে গেছে। তো সেই সময় মানুষকে তো খুব একটা কঠিন সমস্যার মুখোমুখি হতে হয় এবং পরিবেশের সাথে ভীষণ রকম লড়াই করে মানিয়ে নেওয়াটা শিখতে হয়। তো সেটা কিন্তু সবাই করতে পারেনি। সব প্রজাতি এই বলা যেতে পারে রেসে নেমেছিল, কিন্তু এই রেসটা কিন্তু সব প্রজাতি সাকসেসফুলি ফিনিশ করতে পারেনি। অনেক প্রাণী বা অনেক উদ্ভিদ প্রজাতি কিন্তু এই রেসে পরিবেশের কাছে হেরে গেছিল এবং তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছিল। তোমরা নিশ্চয়ই ডাইনোসরের কথা জানো, খুব বড় একটা দেখতে প্রাণী। তো ডাইনোসরও কিন্তু এই রেসে নেমে হারিয়ে যায়, তো মানুষ কিন্তু এই রেসে টিকে যেতে পেরেছিল। তো যারা টিকে যেতে পেরেছিল তাদের কথা তো আমরা পড়ছি, যেমন বিভিন্ন রকমের প্রাণীর মধ্যে আমরা দেখছি চার পেয়ে জন্তু বা অমেরুদণ্ডী প্রাণী, বিভিন্ন রকমের উদ্ভিদ, মানুষ তো আছেই। কিন্তু যারা রেসে হারিয়ে গেছিল তারা কি ইতিহাস থেকেও হারিয়ে গেছিল? না, তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছিল এই জীবাশ্ম। মানে তারা পাথরে চাপা পড়ে গেছিল, বলা যেতে পারে পরিবেশের মধ্যে তাদের সমাধিস্থ হয়ে যেতে হয়েছিল। কিন্তু পরের দিকে তাদেরকে খুঁজে বার করার কাজ কিন্তু করে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা, এবং তাদেরকে যে খুঁজে বের করে নামকরণটা করা হয় সেই নামকরণটাই হচ্ছে জীবাশ্ম। মানে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদের অস্তিত্ব আমরা পাথরের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যেরকম বইতে স্টিকার লাগাই না, সেরকমই পাথরের মধ্যে তারা স্টিকার হয়েছিল। এদের থেকে কিন্তু আমরা অনেক ঐতিহাসিক উপাদান বা ঐতিহাসিক প্রমাণ পেয়ে থাকি এবং সেই জন্য জীবাশ্মকে ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হিসেবে দেখা যায়। যেমন তোমরাই বলো না, আমি যে একটু আগে মানুষের বিবর্তনের কথা বললাম, যে বোন স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, মানুষের মস্তিষ্ক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এগুলো আমি জানলাম কোথা থেকে? নিশ্চয়ই আমি কোথাও পড়েছি। ঠিক, আমি পড়েছি ঐতিহাসিকদের লেখা। আর তারাই বা জানলো কোথা থেকে? তাদেরকে নিশ্চয়ই ওই ব্রেন বা তোমার কঙ্কাল এরা এসে বলে যায়নি কথা।
তারা জানতে পেরেছিল এই সমস্ত জীবাশ্মকে পরীক্ষা নিরীক্ষা করে। আর জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করা মানে কি, বিভিন্ন হাড় গোড় বা মানুষের ব্যবহার করা ইট পাথর কাঠ এইগুলো জিনিস দিয়ে তৈরি করা বিভিন্ন বলা যেতে পারে বাটি বা কুঠার হাতিয়ার বা পরের দিকে গয়না গাটি এইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে। এবং তারা এখান থেকে কিন্তু অনেক ঐতিহাসিক উপাদান পায়। আমরা যে আগের ক্লাসে দেখেছিলাম না যে প্রায় ঐতিহাসিক যুগের কথা, যেখানে কিছু প্রত্নবস্তু পাওয়া যাচ্ছে, এই প্রত্নবস্তুগুলোই কিন্তু জীবাশ্ম হয়েছিল। তাহলে বুঝতে পারলে জীবাশ্ম আমাদের কত বড় ঐতিহাসিক উপাদান হাতে তুলে দিচ্ছে। চলো জীবাশ্ম দুটো ছবি দেখি। এই যে দেখো পাথরের গায়ে কিরকম আটকে আছে, এটা কিন্তু কয়েক কোটি বছর আগে এদের অস্তিত্ব আছে। আর ডাইনোসরের কথা কিন্তু ডাইনোসরের জীবাশ্ম দেখেই আমরা প্রথম জানতে পারি। এছাড়াও আরো অনেক বড় বড় প্রাণী ছিল জানো, যেমন ম্যামথ বা অন্য প্রজাতির বাইসন বা বলা যেতে পারে বিভিন্ন রকমের উদ্ভিদ, তাদের কথাও কিন্তু আমরা জীবাশ্ম থেকেই পরে দিকে জানতে পারি এবং সেটা নিয়ে পড়াশোনা করি। চলো তাহলে এবার লাস্ট যে মানুষের স্টেজটা বাকি আছে অর্থাৎ হোমোসেপিয়েন্স, তাদের কথাটা দেখে নি। হোমোসেপিয়েন্স এর কথাটার মানেই হচ্ছে বুদ্ধিমান মানুষ। এই বুদ্ধিমান মানুষরাই কিন্তু ছিল অস্ট্রালোপিথেকাস থেকে যে জার্নিটা আমরা শুরু করেছিলাম, সেই জার্নিটার আলটিমেট ডেস্টিনেশন বা বলা যেতে পারে ফাইনাল স্টেজ। কিন্তু এই হোমোসেপিয়েন্সও এখনো বিবর্তিত হতে চলেছে এবং খুব সম্প্রতি যে আরেকটা প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে তারা কিন্তু হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, বুঝতেই পারছো আরো অ্যাডভান্স। তো আপাতত আমরা হোমোসেপিয়েন্স এর গল্পটা একটু দেখব। এরা মোটামুটি 2,30,000 বছর আগে থেকে এসেছিল এবং এরা যখন আসছে তখন কিন্তু মানুষের মধ্যে দলগতভাবে থাকা বা শিকার করা, হাতিয়ারগুলোকে আরো শার্প করা বা উন্নত করা, এই ব্যাপারগুলো চলে আসছে এবং সেই কাজগুলোই দেখো এখানে বলা হচ্ছে। আগুনের ব্যবহার করছে, পশুর মাংস পুড়িয়ে খাচ্ছে, তারা জামা কাপড় পরা শিখছে, এই মানে আরো তারা অ্যাডভান্স হচ্ছে। আর কি করছে, তাদের পাথরের হাতিয়ারেও অনেক রকম পরিবর্তন আসছে। যে হাতিয়ারগুলো আগে বড় বড় ভোঁতা অমসৃণ ছিল সেগুলো এখন অনেক ফাইন হচ্ছে, মানে অনেক সরু হচ্ছে, সূক্ষ্ম হচ্ছে, ছোট হচ্ছে। এই হাতিয়ারের মডিফিকেশনটাও আস্তে আস্তে আসছে। তোমরা কি জানো যে হাতিয়ার দু রকম ভাবে ব্যবহার করা হতো পাথর ভাঙার ওপর ডিপেন্ড করে। সেটা কিরকম? সেটা হচ্ছে ধরো তুমি কোনো একটা মাঝারি ধরনের পাথরকে বড় পাথরের ওপর ছুঁড়ে মারলে, তাহলে কি হবে, যেটাকে ছুঁড়ছো সেটা ভেঙে দুটো টুকরো হয়ে যাবে। তো সেই দুটো ধরো টুকরো হলো, সেই দুটো টুকরোর মধ্যে সব থেকে বড় যে টুকরোটাকে পাওয়া যায় সেটাকে বলা হয় কোর, আর যে ছোট ছোট টুকরোগুলোকে পাওয়া যায় সেটাকে বলা হয় ফ্লেক। তো এই কোর ফ্লেক কনসেপ্টটা এই হোমোসেপিয়েন্সদের সময় থেকে কিন্তু আসছে। তারা কি করছে, বড় যে টুকরোটা পাচ্ছে সেটা দিয়ে তো বড় বড় হাতিয়ার বানাচ্ছে, কিন্তু ছোট ছোট যে টুকরোগুলো পাচ্ছে সেটা এতটাও ছোট হচ্ছে না, সেটা দিয়েও কিন্তু অনায়াসেই অনেক রকমের হাতিয়ার তৈরি করা যাচ্ছে। আর সেগুলো কিন্তু অনেক কোণ বিশিষ্ট হচ্ছে। তো সেই জন্য সেগুলো গিয়ে কোনো ধারালো কিছু মানে সুচালো ভাবে সেগুলোকে ব্যবহার করা, কিছু খোদাই করা বা কিছুকে ঘষে সেটাকে সরু করা, এই কাজগুলো কিন্তু তারা আস্তে আস্তে এই ফ্লেক অংশগুলো দিয়ে করতে পারছে। তো পরবর্তী দিনে আমরা যখন পাথরের যুগের উপর ক্লাস করব, আরো ইন্টারেস্টিং ভাবে এই কনসেপ্টগুলো আমরা পড়ব। তাহলে আজকে আমাদের কাছে কি রিভিল হলো, যে মানুষের সাথে বাঁদরের সম্পর্ক, তাই তো? শুনতে কি তোমাদের কাছে এখনো অতটাও ফানি লাগছে ইতিহাসটা জানার পরে? নিশ্চয়ই তাই নয়, কারণ ঐতিহাসিকের কাজই হচ্ছে সেটা, যেগুলো আমরা প্রচলিত অর্থে ব্যবহার করি সেগুলোর গভীরে গিয়ে ব্যাখ্যাটা শোনা এবং জানা, এবং তার সাথে তার দায়িত্ব থাকে সেগুলো অপরকে জানানো। তোমরা তাহলে নিশ্চয়ই এবার তোমার বন্ধু বান্ধবদের বলতে পারবে যে যে বাঁদরকে আমরা মানুষের পূর্বপুরুষ বলে রাগাই, সেই বাঁদরের সাথে মানুষের আসল ইতিহাসটা কিরকম, বা আদিম মানুষ বলতেই বা আমরা কি বুঝি, তাই তো? আর কি জানলাম, এর অস্তিত্ব প্রথম কোথায় দেখা যায় এবং কিভাবে এরা আস্তে আস্তে গ্রুপ করে করে বিভিন্ন উপমহাদেশে ছড়িয়ে পড়ে।
এবং এই যে ছড়িয়ে পড়ার ঘটনা বা এই যে বিবর্তনের পথটা খুব কম ছিল না, ছিল সুদীর্ঘ কাল ধরে বিস্তৃত। এবং এই পথেই তারা আস্তে আস্তে আরো উন্নত গোষ্ঠীতে পরিণত হয়। আর উন্নত হতে হতে তারা কি শেখে? পরিবেশের সাথে খাপ খাওয়ানো, পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সময়কে এগিয়ে নিয়ে যাওয়া। আর এগিয়ে নিয়ে যেতে যেতেই তারা তাদের আকৃতিগত পরিবর্তনের সাক্ষী থাকে। আর আকৃতিগত পরিবর্তনের সাথে সাথেই তাদের মধ্যে মস্তিষ্কর প্রয়োগ বা মস্তিষ্ককে ব্যবহার করা এই ব্যাপারগুলো দেখা যায়। এবং সবশেষে আমরা দেখি যারা হারিয়ে গেছিল, যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ জীবাশ্মতে পরিণত হয়, সেই জীবাশ্ম থেকে ঐতিহাসিক উপাদান খুঁজে আনার মূল ঘটনাটা। তাহলে তোমাদের আজকে ক্লাসটা করতে নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আমরা এই চ্যাপ্টারের থেকে আরো অনেক নতুন নতুন তথ্য জানবো, যেগুলো তোমাদের শুনতে খুব ভালো লাগবে। তোমরা কি জানো যে পূর্ব আফ্রিকার কথা আমি বললাম, সেখানে একটা দেশ আছে কেনিয়া। সেই দেশে অবস্থিত একটা গিরিখাত, যার নাম ওল্ডুভাই গিরিখাত। সেই গিরিখাতে কিছু প্রাচীন মানুষের এরকম জীবাশ্ম পাওয়া গেছে, যে জীবাশ্মগুলোকে পরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পেরেছেন এগুলোই ছিল প্রাচীন মানুষদের সব থেকে পুরনো পাওয়া একটা নিদর্শন। এর থেকে পুরনো নিদর্শন বা প্রাচীন মানুষের অস্তিত্ব কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি।